আজ আমরা মধ্যপ্রাচ্যের একটা খুবই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলছি। বিশেষ করে ইসরায়েল আর ইরানের মধ্যে যে সরাসরি সংঘাতটা বাড়ছে সেটা নিয়ে। আমাদের হাতে একটা রিপোর্ট আছে ২১শে জুনের। শিরোনামটা হল মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা। এটাই আমাদের আলোচনার ভিত্তি। আমরা চেষ্টা করব রিপোর্টের মূল পয়েন্টসগুলো একটু খতিয়ে দেখতে আর এর ভেতরে তাৎপর্যটা বুঝতে। তো প্রথমেই যেটা সবচেয়ে বেশি চিন্তার কারণ সেটা হলো ইসরায়েল আর ইরানের এই সরাসরি সংঘাত। রিপোর্ট বলছে ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক, সামরিক, এমনকি জ্বালানি পরিকাঠামোর ওপর বেশ বড় হামলা চালিয়েছে। এর মধ্যে আরাকের মতো পারমাণবিক কেন্দ্র আছে, সামরিক ঘাঁটি আছে, আর শোনা যাচ্ছে টপ ইরানি জেনারেল বা বিজ্ঞানীরাও নাকি টার্গেটে ছিলেন। হ্যাঁ, ব্যাপারটা খুবই গুরুতর দিকে মোড় নিয়েছে। আর এর জবাবে ইরানও কিন্তু বসেনি। তারাও শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর ড্রোন হাজারে হাজার। হাজারে হাজার? আচ্ছা। হ্যাঁ, যদিও ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম বা অন্য যা আছে সেগুলো বেশিরভাগই আটকাতে পেরেছে। তবে কিন্তু সব নয়। কিছু মিসাইল তো সাধারণ মানুষের এলাকায়ও পড়েছে। বীরশেবা শহরের কথা যেমন উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ও, তার মানে হতাহতের ঘটনা ঘটেছে? হ্যাঁ, হতাহতের খবর আছে। হাসপাতাল, বাড়িঘর এসবেরও ক্ষতি হয়েছে। পরিস্থিতি যে কতটা বিপজ্জনক এটা তারই ইঙ্গিত। এই যে ইসরায়েলি হামলা, এর পেছনে ওদের ঘোষিত লক্ষ্য তো আমরা জানি, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে দুর্বল করা। ঠিক। কিন্তু রিপোর্টে আবার কিছু ইসরায়েলি অফিসিয়ালের বেশ চরমপন্থী কথাবার্তার কথাও বলা হয়েছে। যেমন ধরুন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে টার্গেট করার ইঙ্গিত। এই ধরনের কথা কি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে না? অবশ্যই, অবশ্যই। এগুলো তো শুধু কথার কথা নয়। এই ধরনের মন্তব্য আসলে আগুনে ঘি ঢালার মতো। একদিকে যেমন এটা ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলছে, তেমনি ইরানের ভেতরে যারা কট্টরপন্থী তাদের হাত আরও শক্ত করছে। ফলে যে কোনো ডিপ্লোম্যাটিক চেষ্টা, টেনশন কমানোর চেষ্টা, সেগুলো আরও কঠিন হয়ে পড়ছে। একটা বিপজ্জনক চক্র তৈরি হওয়ার ভয়ে থাকে আর কি। কিন্তু এত টেনশনের মধ্যেও কি কূটনীতিক কোনো চেষ্টা চলছে? রিপোর্ট কি বলছে? হ্যাঁ, কিছুটা চলছে। জেনেভাতে যেমন ইউরোপীয় ইউনিয়ন জার্মানি, ফ্রান্স, ইউকে এরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছে। আচ্ছা। আমেরিকাও খুব ক্লোজলি ওয়াচ করছে সিচুয়েশনটা। তারা সরাসরি কোনো স্টেপ নেবে কিনা সেটা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। কিন্তু এর মধ্যেই তো আঞ্চলিক প্রভাব পড়তে শুরু করেছে নিশ্চয়ই, আশেপাশের দেশগুলোয়। একদম ঠিক তাই। প্রভাবটা কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন, কাতার, সৌদি আরব, ইউএই, বাহরাইন, জর্ডান এইসব দেশে ফ্লাইট চলাচল সাংঘাতিকভাবে ব্যাহত। ও, তাই নাকি? হ্যাঁ, হাজার হাজার ট্যুরিস্ট আটকা পড়ে আছে। এটা তো শুধু ওই দুটো দেশের সংঘাত থাকছে না, পুরো অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি সবকিছুর ওপরই চাপ সৃষ্টি করছে। সত্যি? আচ্ছা, এই যে ইসরায়েল ইরান সংঘাত চলছে, এর পাশাপাশি তো ওই অঞ্চলে আরও অনেক সমস্যা আগে থেকেই ছিল। সেগুলো এখন কেমন অবস্থায়? গাজা বা সিরিয়ার কি খবর? খুব জরুরি প্রশ্ন এটা, কারণ কোনোটাই তো থেমে নেই। আমাদের মনে রাখতে হবে, গাজা যুদ্ধ কিন্তু এখনও চলছে। হ্যাঁ, সে তো চলছেই। ওখানে ইসরায়েলি অভিযান চলছে, ফিলিস্তিনি হতাহতের সংখ্যা বাড়ছেই। এমনকি ত্রাণ নিতে গিয়েও মানুষ মারা যাচ্ছে বলে খবর আসছে। অন্যদিকে সিরিয়ায় দেখুন, আইএসআইএল আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। পশ্চিম তীরে সেটেলারদের ভায়োলেন্স বাড়ছে। ইয়েমেনে হুথিরা আমেরিকার সাথে যুদ্ধবিরতিতে থাকলেও তারা আবার ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। ইরাকের পরিস্থিতিও তো ভালো নয়। আইএসআইএল বিরোধী অভিযানের পাশাপাশি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোরও একটা হুমকি রয়েছে। চারদিকেই অস্থিরতা। একদম। সব মিলিয়ে ক্রেমলিন যে কথাটা বলেছে, মনে হচ্ছে যেন সত্যি সেটাই ঘটছে। মধ্যপ্রাচ্য যেন অস্থিরতা আর যুদ্ধের এক অতল গহ্বরে ডুবে যাচ্ছে। এইসব ঘটনাগুলো আসলে একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সামগ্রিকভাবে যদি দেখি, রিপোর্টটা যে ছবিটা তুলে ধরছে তা খুবই উদ্বেগজনক। ইসরায়েল আর ইরানের এই সরাসরি সংঘাত কিন্তু একটা বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। আর যদি সত্যি সত্যি সে যুদ্ধটা ছড়িয়ে পড়ে, তার ফলাফল যে কি ভয়াবহ হবে তা ভাবাও কঠিন। পুরো অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা সব বহু বছরের জন্য পিছিয়ে যেতে পারে। সত্যি, পরিস্থিতিটা খুবই জটিল আর বিপজ্জনক। সব শুনে একটা প্রশ্ন আসছে মাথায়। যখন একটা অঞ্চলে এতগুলো আলাদা কিন্তু একটার সাথে আরেকটা জড়ানো সংঘাত একই সময়ে চলতে থাকে,
তখন বাইরের শক্তিগুলোর পক্ষে সেখানে মধ্যস্থতা করা বা উত্তেজনা কমানোটা আসলে কতটা সম্ভব? আর এই যে বহুমুখী সংকট, এটা লম্বা সময়ে গিয়ে বিশ্ব রাজনীতির যে ক্ষমতার ভারসাম্য, তার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে? এটা কিন্তু আমাদের সবাইকে গভীরভাবে ভাবার বিষয়।